আজকের ভিডিওটি একটু বড় হবে, তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। বিকজ আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে মাঝখানে আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি বা আমি যে নিপাতনে সিদ্ধ বা এটা ব্যতিক্রম কেন এই নিয়মগুলো বলেছি এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেই কারণে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। ওকে, সুপ্রশিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সাউন্স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ফিরোজ শাওন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, এবং সেটি হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। সাধারণত প্রকৃতি ও প্রত্যয় এই অধ্যায়টি আমরা অ্যাভয়েড করে যাই, কিন্তু প্রকৃতি ও প্রত্যয় অধ্যায়টি যদি কিছু টেকনিক মেনটেন করা যায় তাহলে খুব সহজেই আত্মস্থ করা যায়। অন্তত পরীক্ষার হলে যে শব্দগুলো আসে সেগুলো পারা যায়। ইতোপূর্বে আমরা প্রকৃতি প্রত্যয়ের একটি ভিডিও আপলোড করেছি এবং সেখানে আপনাদের অনেক সাড়া পেয়েছে, এবং সেখানে আপনারা সবাই বলেছেন প্রকৃতি প্রত্যয়ের উপরে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করার জন্য। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রকৃতি প্রত্যয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, এবং আজকের ক্লাসে আমরা কৃৎ প্রত্যয়ের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তবে আজকের ভিডিওটির বিষয়বস্তু অনেক 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 বিশাল। এই কারণে আমি পুরো কৃৎ প্রত্যয়ের মধ্য থেকে যে অংশগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়মগুলো নিয়ে বা সেই ধাতুগুলো নিয়ে আজকে আলোচনা করেছি, ঠিক আছে? তবে আবারও বলে দিই, শুধুমাত্র এই কয়টাই যে কৃৎ প্রত্যয় তা না, ঠিক আছে? বা এই কয়টাই যে ধাতুমূল রয়েছে তা না, ঠিক আছে? ওকে, সো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা সাউন্স বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর যদি তোমাদের সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এবার আসুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। সো প্রকৃতি ও প্রত্যয়। ইতিপূর্বে আমি বলেছি যে আজকে আমরা প্রকৃতি প্রত্যয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব কৃৎ প্রত্যয়ের A to Z যা কিছু আছে, ঠিক আছে? ওকে, সো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যারা প্রথম পর্বটি দেখেননি অবশ্যই 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 প্রথম পর্বটি দেখে তারপর আজকের ভিডিওটি দেখবেন। বিকজ আপনি যদি প্রথম পর্বটি না দেখেন তাহলে আপনি কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার কাছে অজানা থেকে যাবে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর জানা না থাকলে আপনি কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে মাথায় নিতে পারবেন না, ঠিক আছে? সো যেমন এই প্রথম পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, প্রকৃতি কী, প্রত্যয় কী, বিভক্তি ও প্রত্যয়ের পার্থক্য কী, দেন হচ্ছে কৃৎ প্রত্যয় কোনটা, তদ্ধিত প্রত্যয় কোনটা, বাংলা কৃৎ প্রত্যয়, সংস্কৃত কৃৎ প্রত্যয় এগুলো কোনটা, দেন হচ্ছে বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত, প্রাতিপদিক, কৃদন্তপদ, তদ্ধিতান্তপদ, ধাতুচিহ্ন কোথায় বসে, হর্ষচিহ্ন কোথায় বসে, এই সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন প্রথম পর্বে। সো আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আগে ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখবেন। ওকে, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা সবাই প্রথম পর্বের ভিডিওটি দেখেছেন। তাহলে আসেন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি ও কৃৎ প্রত্যয়। এখন দেখেন, আমরা অলরেডি জানি যে ক্রিয়া প্রকৃতি ও কৃৎ প্রত্যয় এই দুটো যদি যুক্ত হয় তাহলে যে শব্দটা তৈরি হয় সেই শব্দটার নাম হচ্ছে কৃদন্ত শব্দ। নাম কি? কৃদন্ত শব্দ। কিন্তু পরীক্ষার হলে একটু চিন্তা করেন তো, আপনার কি ক্রিয়া প্রকৃতি ও কৃৎ প্রত্যয় দিয়ে তারপরে বলবে কৃদন্ত শব্দটা কি, নাকি পরীক্ষার হলে কৃদন্ত শব্দটা দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে যে ক্রিয়া প্রকৃতি বা কৃৎ প্রত্যয় কোনটা? ডেফিনেটলি পরীক্ষার হলে আপনার এই কৃদন্ত শব্দটা দেওয়া থাকে, অ্যান্ড শব্দ দিয়ে তারপর জিজ্ঞেস করা হয় ক্রিয়া প্রকৃতি ও কৃৎ প্রত্যয় কোনটা। সহজ কথা, প্রকৃতি প্রত্যয় কোনটা, বিশ্লেষণটা কি? সো তার মানে আমাকে বিশ্লেষণটা শিখতে হবে। এখন আমি যেটা দেখেছি, টু বি অনেস্ট, বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী এবং কিছু কিছু শিক্ষকও স্টুডেন্টদেরকে প্রকৃতি ও প্রত্যয় শেখানোর ক্ষেত্রে প্রত্যয়ের প্রতি অনেক 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 বেশি জোর দেন, এবং অনেক শিক্ষার্থীরাও এই কাজটা করেন, প্রত্যয়ের প্রতি অনেক বেশি জোর দেন। টু বি অনেস্ট, প্রত্যয় ইজ নাথিং, প্রত্যয় ইজ নাথিং, কিছুই না। মেইন ফ্যাক্টর হচ্ছে প্রকৃতি। আপনি যদি প্রকৃতি নির্ণয় করতে পারেন, প্রত্যয় না পারলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শব্দের শেষে যা উচ্চারিত হচ্ছে সেটাও যদি আপনি বসায় দেন সেটাও হবে, কোনো সমস্যা নাই। প্রত্যয় ইজ নাথিং, কথা কি ক্লিয়ার? প্রকৃতিটা হচ্ছে ফ্যাক্ট। সো আমরা প্রথমে প্রকৃতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমরা প্রথমে প্রকৃতি নিয়ে আলোচনা করব। এখন প্রকৃতি আমি অ্যাপ্রক্সিমেটলি প্রায় 57টা প্রকৃতি বের করেছি। তবে আপনাদের এখানে 57টা প্রকৃতি নিয়ে আলোচনা করতে গেলে আমার ভিডিও প্রায় 1 ঘন্টার মতো লম্বা হয়ে যাবে। সেই কারণে আমি গুরুত্বপূর্ণ 20 থেকে 25টা প্রকৃতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আপনারা যখন অন্বেষণ বা ধ্রুব বইটি পড়বেন, নতুন সংস্করণের, সেই বইটিতে আপনি 57টা
যে ধাতু রয়েছে বা ক্রিয়া প্রকৃতি রয়েছে, আবার কৃত প্রত্যয়ের অনেকগুলো নিয়ম রয়েছে, প্রায় 20টার মতো নিয়ম রয়েছে। বাট আমি এখানে গুরুত্বপূর্ণ 10টা নিয়ম নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে, কারণ পুরো সব কিছু নিয়ে আলোচনা করতে গেলে অনেক প্রায় ঘন্টাখানেকের উপরে হয়ে যাবে। ওকে, সো আসেন আপনারা সেই বইগুলোতে অর্থাৎ ধ্রুব এবং অন্বেষণ বইগুলোতে সবই পেয়ে যাবেন। ওকে, আরেকটা কথা সেটা হচ্ছে এই মুহূর্তে বই কিন্তু এখন পর্যন্ত মানে বাজারে নেই। আপনি যা ছাপিয়েছিলাম গত বছর সব শেষ, বই পাবেন 43তম BCS এর পরে। তাহলে এবার আসেন ক্রিয়া প্রকৃতি ও কৃত প্রত্যয়, এর মধ্যে আমরা আলোচনা করব প্রথমে ক্রিয়া প্রকৃতি নিয়ে। ওকে, 1 নম্বর নিয়ম খেয়াল করেন, চোখে দেখা সম্পর্কিত কিছু শব্দ খেয়াল করেন। এই যে দর্শন, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দর্শনীয়, দৃষ্ট, দৃষ্টি, এগুলো সব কি দেখেন চোখে দেখা সম্পর্কিত শব্দ। সো চোখে দেখা সম্পর্কিত সকল শব্দের জন্য মূল ধাতুটা হবে কি? দৃশ। বলেন মূল ধাতুটা কি হবে? দৃশ। আচ্ছা, এরপরে আসেন কথা বলা সম্পর্কিত, যেমন কথা বলা সম্পর্কিত সকল শব্দের জন্য মূল ধাতুটা হচ্ছে বচ। যেমন দেখেন এই যে বচন, বাচ্য, বচনীয়, বাচক, বাক্য, বক্তা, বক্তব্য, উক্ত, উক্তি, এই সবগুলোই কিন্তু কি কথা বলা সম্পর্কিত শব্দ। সো কথা বলা সম্পর্কিত সকল শব্দের জন্য মূল ধাতুটা কি? বচ। ওকে ফাইন। এরপরে দেখেন কানে শোনা সম্পর্কিত শব্দ, হ্যাঁ কানে শোনা সম্পর্কিত শব্দ, যেমন শ্রবণ, শ্রোতা, শ্রুত, শ্রুতি, শ্রুতিমধুর, এরকম যা আছে সবগুলোর জন্য মূল ধাতুটা কি? শ্রু। সবগুলোর জন্য মূল ধাতু কি? শ্রু। ওকে, এরপর দেখেন গতি সম্পর্কিত যা আছে, যেমন মনে করেন গত, গতি, গমন, গন্তব্য, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে গম। মূল ধাতু কি? গম। ওকে ফাইন। আমরা প্রথমে এরকমভাবে মানে 20-25টা ধাতুমূল দেখে নিব। যদিও মূল ধাতু আমি বলেছি যে আমি প্রায় 57টা ধাতুমূল বের করেছি, যেগুলো সাধারণত পরীক্ষায় মানে বিভিন্ন সময়ে আসতে দেখা গিয়েছে বা বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন বই থেকে ঘেটে ঘেটে পাই। সো আপনারা মূল বইতে এগুলো সব পাবেন, বাট ভিডিওতে আসলে সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব না। আমি জাস্ট আপনাদেরকে ভিডিওতে কীভাবে পড়বেন, কীভাবে নির্ণয় করবেন সেই বিষয়টি দেখাচ্ছি। তাহলে খেয়াল করেন গত, গতি, গম্য, গন্তব্য, এগুলো সব হচ্ছে গম। ওকে, এরপর দেখেন 5 নম্বর স্মরণ, স্মরণীয়, স্মারক, স্মৃতি, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে শ্রী। মূল ধাতু কি? শ্রী। ওকে ফাইন। এরপর আসেন নয়ন, নেতা, নায়ক, নেত্র, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে নি। মূল ধাতুটা কি? নি। আচ্ছা, এখন এখানে আবার একটা কথা আছে, অনেকে আমাকে বলেন স্যার এই যে এগুলো সব চোখে দেখা সম্পর্কিত শব্দ 1 নম্বরে, তাহলে চোখে দেখা সম্পর্কিত সকল শব্দের জন্য দৃশ। আপনি তো এই শব্দগুলো না লিখে শুধু এইটা বললেই পারতেন যে চোখে দেখা সম্পর্কিত সকল শব্দের জন্য হচ্ছে দৃশ। তো এইটা আমি লিখি নাই 2টা কারণে। 1 নম্বর কারণটা হচ্ছে সবসময় এটা আসলে মেলানো যাবে না যে চোখে দেখা সম্পর্কিত সকল শব্দের জন্যই দৃশ হবে, মানে এইটা মিলছে বাট সবসময় এটা মিলবে না। যেমন দেখেন আমি আপনাকে বলি যে যেমন দেখেন নয়ন, এখন নয়ন এটা তো চোখ, বা নেত্র এটাও তো চোখ, কিন্তু নয়ন বা নেত্রর সাথে নেতা বা নায়কের কি কোনো মিল আছে? বা নয়ন বা নেত্রর মূল ধাতুটা কিন্তু দৃশ না। কথা কি ক্লিয়ার? সো এখানে দেখেন দর্শন, দর্শক, দৃশ্য, এগুলোর জন্য মূল ধাতু দৃশ, কিন্তু নয়ন, নেতা, নেত্র, নায়ক এগুলো চোখে দেখা সম্পর্কিত শব্দ না। আর নয়ন বা নেত্র সরাসরি চোখ মানে চোখের সমর্থক শব্দ হলেও এটার মূল ধাতুটা কিন্তু নি। সো এইভাবে আসলে সবসময় বলা যাবে না যে এই সম্পর্কিত হইলেই এইটা, এই সম্পর্কিত হইলেই এইটা। ইভেন এমন অনেক শব্দ আছে যেটা আলাদা আলাদা সম্পর্কিত কিন্তু একই ধাতু রয়েছে, এটা আমি একটু পরে আলোচনা করব, আপনারা পাবেন। ওকে, এরপর দেখেন আমরা পরের পরে যাই। দেখেন 7 নম্বর কার্য, কাজ করা সম্পর্কিত যা আছে, যেমন দেখেন কার্য, করণ, করণীয়, কারক, কর্তা, কর্ম, কর্তব্য, কৃতি ইত্যাদি ইত্যাদি, এগুলোর জন্য মূল ধাতু কি? ক্রি। মূল ধাতু হচ্ছে ক্রি। আচ্ছা, এরপর দেখেন স্থায়ী, স্থান, স্থিত, স্থাবর, এই স্থা সংক্রান্ত যা আছে সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে স্থা। সবগুলোর জন্য মূল ধাতু কি? স্থা। ওকে, এরপরে চলে আসি আমরা 9 নম্বরটায়। দেখেন 9 নম্বরটা কি আছে? 9 নম্বরটা হচ্ছে যুক্ত, যুক্তি, যোগ, যোগী, যোজন, এগুলোর জন্য মূল ধাতুটা হচ্ছে জুজ। মূল ধাতুটা কি? জুজ। ওকে ফাইন। এরপরে আসেন 10 নম্বর মুক্ত, মুক্তা, মুক্তি, মুক্তক বা মোচন, মোচনীয়, মোচক, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে মুচ। ওকে ফাইন। এরপর দেখেন বুদ্ধ, বুদ্ধি, মূল ধাতু হচ্ছে বুধ। যুদ্ধ, যুদ্ধি, যোধন, যোদ্ধা, যোধ, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে যুদ্ধ। খেয়াল করেন যুক্ত, যুক্তি 9 নম্বরে এটার জন্য হচ্ছে যুজ, আর যুদ্ধ, যোদ্ধা এটার জন্য হচ্ছে যুদ্ধ। ওকে, আচ্ছা, এরপর দেখেন স্রষ্টা, সৃষ্ট, সৃষ্টি, সৃজন, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে সৃজ। স্রষ্টা, সৃষ্ট, সৃষ্টি, সৃজন, এগুলোর জন্য মূল ধাতু কি? সৃজ। ওকে ফাইন। এরপরে দেখেন সেচ, সেচন, সেচক, সিক্ত, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে শীত। সেচ, সেচন, সিক্ত, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে শীত, শীত। ওকে ফাইন। এরপর আসেন 15 নম্বর। 15 নম্বরটা দেখেন ভাগ, ভাজ্য, ভাজক, ভাজন, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে ভজ। এই যে খেয়াল করেন, আমি যদি এখন বলি যে ভাগ করা সংক্রান্ত যা কিছু আছে তার জন্য ভজ, এটা আসলে মিলবে না, কারণ এই ভজ ধাতুটা 2টা ক্ষেত্রে ব্যবহৃত হয়, এক ভাগ করার ক্ষেত্রে, আবার ভক্তি সংক্রান্ত কোনো ক্ষেত্রে। এই যে যেমন দেখেন 16 নম্বর ভক্ত, ভক্তি, ভজন, ভজ্য, ভজনীয়, এগুলো কিন্তু ভাগ করা সংক্রান্ত না, এগুলো হচ্ছে কারো ভজন মানে কি? কারো গুণগান করা, ঠিক আছে? আবার ভোজন এটাও আলাদা। এই যে খেয়াল করেন এখানে 3টা কিন্তু একরকম প্রায়, 2টা হচ্ছে ভজ মূল ধাতু, আরেকটা হচ্ছে ভুজ। আবার এই 2টা হচ্ছে ভজ, এই 2টার একটা হচ্ছে ভাগ করা সংক্রান্ত,
আরেকটা হচ্ছে ভক্তি সংক্রান্ত। যেমন দেখেন এটা হচ্ছে ভাজন, মানে ভাগ করা যাবে। এটা হচ্ছে ভজন, মানে এটা হচ্ছে ভক্তি করা, ভজন। আর একটা হচ্ছে ভোজন। ভোজন মানে কি? ভোজন মানে হচ্ছে খাওয়া। লালন ফকিরের একটা গান আছে, মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন। এখন খেয়াল করেন, তাহলে এর মানে কি মানুষ ধরো মানুষ খাও? না, এর মানে হচ্ছে মানুষ ধরো মানুষের গুণগান করো। কথা কি ক্লিয়ার? তাহলে খেয়াল করেন, এই ভজন এটার মানে কি? এটা মানে হচ্ছে গুণগান করা। তাহলে এই যে গুণগান করে, যে ভক্ত, আমি আপনার ভক্ত, আমি আপনার ভক্তি করি, ঠিক আছে? আপনি আপনি ভজন করার যোগ্য, ভজনীয়, ভজ্য। কথা কি ক্লিয়ার? আবার দেখেন এই যে ভোজ্য মানে ভজন করার যোগ্য না, খাওয়ার যোগ্য। কথা কি ক্লিয়ার? আবার ভোজনীয় মানে ওকার দিয়ে দিলে এটা ভোজনীয় মানে খাওয়ার যোগ্য। ওকে, ভোগ্য, ভোগ, এগুলো সব হচ্ছে মূল ধাতুর হচ্ছে ভুজ। আচ্ছা, এরপর আসেন গ্রহ, গ্রাহ, গ্রাহী, গ্রহণ, গ্রহিতা, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে গ্রহ। ওকে, তাহলে এখন খেয়াল করেন যে গ্রাহ্য, এগুলো সবগুলোর জন্য কি মূল ধাতু হচ্ছে মানে গ্রহ। আচ্ছা, এরপর দেখেন চলন, চলনীয়, চলক, চলিষ্ণু, চলমান, চল, অর্থাৎ চলা সংক্রান্ত যা কিছু আছে সবগুলোর জন্য কি চল। এখন তারপর হচ্ছে 20 নম্বরে দেখেন বৃদ্ধি, বৃদ্ধ, বর্ধমান, বর্ধিষ্ণু, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে বৃদ্ধ। বৃদ্ধি, বৃদ্ধ, বর্ধমান, বর্ধিষ্ণু, এগুলোর জন্য মূল ধাতু কি বৃদ্ধ। তবে কিছু কিছু বইতে আমি বর্ধক, বর্ধন, বর্ধিত এইটার জন্য আমি মূল ধাতু বৃদ্ধ ব্যবহার করতে দেখেছি। এটা কিন্তু আসলে বাংলা একাডেমির অভিধান অনুসারে ভুল। বাংলা একাডেমির অভিধানে কিন্তু এই বর্ধন, বর্ধক, বর্ধিত এই শব্দগুলোর জন্য মূল ধাতু ব্যবহার করা হয়েছে বর্ধি। মূল ধাতু কি ব্যবহার করা হয়েছে? বর্ধি। ওকে, এরপরে দেখেন পঠন, পাঠ্য, পঠিত, পঠিতব্য, পাঠক, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে পট। মূল ধাতু কি? পট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান সহন, সহনীয়, সহ্য, এটার জন্য মূল ধাতু হচ্ছে সহ। আমরা এই 23টা নিয়ে আলোচনা করলাম ভিডিওতে, বাট আমি আবারও বলি, আমি টোটাল প্রায় 57টা ধাতুর উল্লেখ করব, মানে উল্লেখ করেছি বইয়ের মধ্যে। ওকে, আপনারা 43তম বিশেষ পরীক্ষার পরে বইটি বের হলে সংগ্রহ করলে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। ওকে ফাইন, আমি আর এখন 43তম বিশেষ পরীক্ষার আগে বা এখন আপনারা যেটা করবেন, আপনাদের কাছে যে বইটি আছে সেই বইটি থেকে আপনারা মিলিয়ে এগুলো পড়ে নিতে পারবেন। আমি তো মেইন পয়েন্টগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, এবার আসেন আমরা এবার এতক্ষণ আলোচনা করলাম ক্রিয়া প্রকৃতি নিয়ে, এবার আমরা আলোচনা করবো কৃত প্রত্যয় নিয়ে। ওকে, প্রত্যয় নিয়ে। সোয়ার অফ গড এটা 2 মিনিটের কাজ, 2 মিনিট, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। কনসেপ্টটা কি ক্লিয়ার? জাস্ট আপনাকে প্রকৃতিটা ঠিক রাখতে হবে, এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ওকে, সো আসেন আমরা প্রকৃতি প্রত্যয়ের জন্য নিয়ম নম্বর 1-এ চলে যাই। ওকে, নিয়ম নম্বর 1টা কি? দেখেন অলরেডি স্ক্রিনে একটা আমরা ছক দেখতে পাচ্ছি। শব্দের শেষে ছকটা খুব ভালো করে বুঝতে হবে, লেখার দরকার নাই এখন ভাই, বুঝেন ভালো করে, দেখবেন বুঝে মানে অটোমেটিক মাথায় গেঁথে গেছে। শব্দের শেষাংশ অর্থাৎ শব্দের শেষে যা উচ্চারিত হবে এবং যা উচ্চারিত হলে প্রত্যয় যা হবে, অ্যান্ড কিছু উদাহরণ। চলেন আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করে আসি। শব্দের শেষে যদি অন থাকে, বলেন কি হবে? শব্দের শেষে যদি অন থাকে প্রত্যয় হবে অনট। প্রত্যয় কি হবে? অনট। শব্দের শেষে যদি অন থাকে প্রত্যয় হবে অনট। আচ্ছা, চলেন আমরা কিছু উদাহরণ দেখে আসি। যেমন দর্শন, বচন, গমন, শ্রবণ, ভজন, সৃজন, ভোজন, তারপর হচ্ছে চলন, নর্তন, কাদন, সবগুলোর শেষে দেখেন কি আছে? অন। অন। এখন আমরা জানি একটু আগে আমরা প্রত্যেকটা ধাতুর মূল পড়েছি, তাহলে খেয়াল করেন দর্শন এর মূল কি? দৃশ। তাহলে এর সাথে লাস্টে কি উচ্চারিত হচ্ছে? অন। তাহলে প্রত্যয় কি হবে? অনট। প্রত্যয় কি হবে? অনট। ওকে ফাইন। আচ্ছা, আমি যদি বলি বচ, মানে বচন, এটার মূল ধাতু কি? বচ, কথা বলা সম্পর্কিত শব্দ বচ। তাহলে এর সাথে লাস্টে কি আছে? অনুচ্চারিত হচ্ছে, তাহলে প্রত্যয় কি হবে? অনট। তার মানে বচ যোগ অনট। আচ্ছা, যদি বলি গমন, তাহলে মূল ধাতু কি? গম, লাস্টে কি উচ্চারিত হয়েছে? অন, তার মানে প্রত্যয় কি হবে? অনট। তাহলে এরকম শ্রবণ, সৃজগ অনট, ভজন, ভসযোগ অনট, সৃজন, সৃজযোগ অনট, দেন হচ্ছে সৃজন, সৃজযোগ অনট, ভোজন, ভুজযোগ অনট, ভুজযোগ অনট। দেখেন ভজন ওই যে গুণগান সম্পর্কিত, এটা হচ্ছে ভজ, আর ভোজন ভুজ, ভুজযোগ অনট, চলন, চলযোগ অনট, নর্তন, নৃত্যযোগ অনট, কাদন, কাজযোগ অনট। খুব কঠিন ভাই, সহজ জিনিস। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আপনি অনট কেন বলছেন? আধুনিক বাংলা অভিধানে অন থাকলে অন হবে এটাই লেখা আছে, এবং অনেক বইতেও অনেক লেখকরা এটাই পড়ান যে অন থাকলে অন হবে। কিন্তু আপনি যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আপনি যদি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন অন থাকলে অন হয় এই উদাহরণটা দেয়া আছে শতকরা 5%, 95% টাইম দেয়া আছে অনট হয়। কনসেপ্ট ক্লিয়ার? অর্থাৎ শব্দের শেষে যদি অন থাকে তাহলে প্রত্যয় হয় অনট, এইটা দেয়া আছে 95% টাইম। কথা কি ক্লিয়ার? অনট দেওয়া আছে, অনট। হ্যাঁ, এখন যদি অপশনে অনট না থাকে সেক্ষেত্রে আপনি অন দিতে পারেন, তবে অপশনে যদি অন বা অনট দুটোই থাকে তাহলে অবশ্যই আপনি অনট দিবেন, অবশ্যই অনট দিবেন। এখন এখানে আবার একটা যুক্তি আছে, কেন আমরা অনট দিব? অনট হচ্ছে তৎসম,
অনট হচ্ছে তৎসম রূপ, মানে এই অন রূপটারই তৎসম রূপটা হচ্ছে বা সংস্কৃত রূপটা হচ্ছে অনট। এখন আমরা কেন অনট দিব এটা আপনি যখন 3 নম্বর রুলস পড়াবো তখন বুঝে যাবেন। ওকে, তাহলে এবার আসেন এই রকমের এই শব্দের শেষে অন আছে এরকম আর কি কি শব্দ আছে, যেমন দেখেন পঠন, শয়ন, যোজন, নন্দন, সেবন, দমন ইত্যাদি 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 আরো অনেক শব্দ আছে। এগুলো সবগুলো শেষে কি হবে? অনট প্রত্যয় যুক্ত হবে। দ্যাটস ইট। যেমন মনে করেন যে পঠন পটযোগনট, যোজন যুজযোগনট, সেবন সেবযোগনট, দমন দমযোগনট, ভীষণ ভীষযোগনট, দেন হচ্ছে চরণ চরযোগনট, চারণ চারযোগনট, সরি চারণ হচ্ছে চারি যোগনট। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এরপর দেখেন 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা কি? শব্দের শেষে যদি ত, কয়ত, দয়ধ এবং মূর্ধন্য ট থাকে তাহলে প্রত্যয় হবে কয়ত। কি হবে ভাই? কয়ত হবে। তবে এই যে দেখেন কয়ত, এটাও কিন্তু সনাতন মানে সংস্কৃত নিয়ম অনুযায়ী, ঠিক আছে? তবে আধুনিক বাংলা অভিধানে কয়তের পরিবর্তে সব জায়গায় লেখা হয়েছে ত, এবং এটা লেখার কারণে আধুনিক বাংলা অভিধানে অনেক রাইটাররাও এটা পড়ান যে ত হবে। কিন্তু ওই যে বললাম, আপনি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করেন, দেখবেন কয়ত এর পরিমাণটা বেশি। এখানে আরেকটা যুক্তিও আছে, যুক্তিটা কি আমি সেটা একটু বলছি একটু পরেই। এই যে 3 নম্বর নিয়মটা যখন আপনি পাবেন তখনই আপনি বুঝবেন যে কেন আমরা কয়তকে বেশি প্রেফার করব। ওকে, এরপর খেয়াল করেন আমরা কিছু উদাহরণ দেখতেছি যেগুলো শেষে এই ত, কয়ত, মূর্ধন্য ট, দয় ধ এগুলো আছে, যেমন মুক্ত, উক্ত, যুক্ত, ভুক্ত, দেন হচ্ছে শ্রুত, শক্ত, দৃষ্ট ইত্যাদি 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 অনেক শব্দ আছে। এখন দেখেন এই যে মুক্ত, এটার মূল ধাতু কি? মুচ, তাহলে লাস্টে কি আছে? কয়ত আছে, তার মানে প্রত্যয় কি হবে? কয়ত। আচ্ছা, যদি বলি উক্ত, তাহলে উক্ত কি? কথা বলা সম্পর্কিত শব্দ, এটার মূল ধাতু কি? বচ, তাহলে বচ যোগ কি আছে? কয়ত। দ্যাটস ইট। তার মানে যুক্ত, জুজ যোগ কয়ত, যুদ্ধ বললে যুদ্ধ যোগ কয়ত। আচ্ছা, সিক্ত মানে ভেজা সংক্রান্ত, সিচ মূল ধাতুটা কি? সিচ, সিচ যোগ কয়ত। ওকে, তারপর হচ্ছে ভক্ত, ভজ যোগ কয়ত, আর ভুক্ত ভুজ যোগ কয়ত। তারপরে কি? গত, গম যোগ কয়ত, শ্রুত, শ্রু যোগ কয়ত, শক্ত, শক যোগ কয়ত, দৃষ্ট, দৃশ যোগ কয়ত। সহজ জিনিস। এরকম আরো কি কি আছে, যেমন দেখেন যে সৃষ্ট, উক্ত, গীত, যুদ্ধ, লব্ধ, মুগ্ধ, সিদ্ধ, জাত, হত, এই সবগুলো শেষে কি হবে? কয়ত যুক্ত হবে। তবে হ্যাঁ, অপশনে কয়ত না থাকলে ত যুক্ত হবে, মানে ত থাকলে তাহলে তখন সেটা দাগাইতে হবে। কথা কি ক্লিয়ার? এবার হচ্ছে আমরা 3 নম্বর পয়েন্টে যাই, এবং এই 3 নম্বর পয়েন্টটা দেখার পরে আপনি বুঝে যাবেন যে কেন আমরা সংস্কৃত যে রূপটা আছে সেটাকে প্রাধান্য দিব। ওকে ফাইন, খেয়াল করেন 3 নম্বর রূপটা কি। 3 নম্বর রূপটা খুব কঠিন, খুব কঠিন ভাই, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। দেখেন আগেরটা আমরা কি পড়েছি? ত, কয়ত, দয় ধ, মূর্ধন্য ট থাকলে হবে কয়ত। আর 3 নম্বরটা দেখেন খুব কঠিন, তয় রসিকার, কয়ত রসিকার, দয় রসিকার, মূর্ধন্য ট রসিকার থাকলে হবে কয়ত রসিকার। খুব কঠিন না? যেমন দেখেন কয়ত রসিকার বা তয় রসিকার। আচ্ছা, যেমন দেখেন আগের উদাহরণগুলোই আপনি দেখবেন খালি একটা রসিকার যুক্ত হয়ে, দ্যাটস ইট, শেষ। যেমন দেখেন মুক্তি, উক্তি, যুক্তি, সিক্তি, ভক্তি, ভুক্তি, দেন হচ্ছে গতি, শ্রুতি, শান্তি, দৃষ্টি, যা পড়ছেন ঠিক এক্স্যাক্ট আগের উদাহরণগুলো আবার আপনার সামনে রিক্রিয়েট করা হয়েছে। ওকে, এখন খেয়াল করেন এই যে শব্দগুলো, এই যে শব্দগুলো, এখন এই শব্দগুলোর এই যে মূল ধাতুটা কি? মূল ধাতু তো আগেরটাই আমরা দেখলামই। তাহলে মুক্ত মানে মুক্তি, এর মূল ধাতু কি? মুচ। আর লাস্টে কি আছে? কয়ত রসিকার আছে, তার মানে প্রত্যয় হবে কয়ত রসিকার। আচ্ছা, উক্তি তার মানে বজ যোগ কয়ত রসিকার, যুক্তি জুজ যোগ কয়ত রসিকার, সিক্তি সিজ যোগ কয়ত রসিকার, ভক্তি ভজ যোগ কয়ত রসিকার, ভুক্তি ভুজ যোগ কয়ত রসিকার, দেন হচ্ছে গতি গম যোগ কয়ত রসিকার, শ্রুতি, শান্তি, দৃষ্টি, এগুলো সবই পারবেন। ওকে, এখন আসেন প্যাচটা কোথায়? প্যাচটা হচ্ছে নিপাতনে সিদ্ধ কৃত প্রত্যয় বলতে একটা কথা রয়েছে, অ্যান্ড এই নিপাতনে সিদ্ধ কৃত প্রত্যয়ের সংখ্যা হচ্ছে 4টি। এখন যারা আমার মতো সংস্কৃত কৃত প্রত্যয় পড়ায়, মানে এই কয়তয় রস্বীকার বা অন থাকলে অনট হবে এই দিকে প্রাধান্য দেয়, তাদের বইতেও এটা পাবেন। যারা আধুনিক বাংলা অভিধানকে ফলো করে, অর্থাৎ যারা বলে যে তৈরস্বীকার থাকলে তৈরস্বীকারই হবে, কয়তরস্বীকার, দয়ধরস্বীকার, মূর্ধন্যস্বীকার থাকলে তৈরস্বীকার হবে, কয়তরস্বীকার হবে না, তাদের বইতেও এটা পাবেন। ভালো করে খেয়াল করে দেখবেন, তাদের বইতেও এটা পাবেন। এখন পয়েন্ট হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, পয়েন্ট হচ্ছে যদি তৈরস্বীকার, কয়তরস্বীকার, দয়ধরস্বীকার, মূর্ধন্যস্বীকার থাকলে তৈরস্বীকারই হয়, তাহলে এইটা কেন নিপাতনে সিদ্ধ? নিপাতনে সিদ্ধ কথাটার মানে কি? নিয়ম মানে না। খেয়াল করেন তো, গীতি, সিদ্ধি, বুদ্ধি, শক্তি 4টার পরেই কয়তরস্বীকার, দয়ধরস্বীকার, মূর্ধন্যস্বীকার বা তৈরস্বীকার আছে। তার মানে এগুলো হওয়ার কথা ছিল কয়তরস্বীকার, কিন্তু কয়তরস্বীকার না হয়ে আধুনিক বাংলা অভিধান অনুসারে হয়েছে তৈরস্বীকার। তার মানে এই 4টা নিয়ম মানে নাই, মানে এই 4টায় কখনোই কয়তরস্বীকার বসানো যাবে না, তৈরস্বীকারই বসাইতে হবে। সো এই 4টা নিয়ম মানে নাই, এই কারণে এই 4টাকে বলা হয় নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়। এখন আমি যদি এইটাই পড়ি যে তৈরস্বীকার, কয়তরস্বীকার, দয়ধরস্বীকার, মূর্ধন্যস্বীকার থাকলে তৈরস্বীকার হবে, তাহলে তো এই 4টাকে আমি নিপাতনে সিদ্ধ বলতে পারি না। আমার কথা কি ক্লিয়ার? এই 4টা তো তাহলে নিয়ম দিয়েই হয়েছে। পয়েন্টটা কি ক্লিয়ার? সো
এই চারটা যদি আধুনিক বাংলা বিধান ফলো করেন তাহলে নিয়ম দেওয়া হয়েছে, আর যদি আপনি সংস্কৃত ফলো করেন মানে ওই সংস্কৃত প্রত্যয়ের রূপটা ফলো করেন তাহলে এই চারটা হচ্ছে নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? অ্যান্ড সাধারণত আপনি পরীক্ষার হলে এরকম প্রশ্ন দেখবেন যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়, এটা আসছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই, যেহেতু এটা আসছে তার মানে আমরা এগুলোকে তৈরস্বীকার দিয়ে দিব নিপাতনে সিদ্ধর ক্ষেত্রে। তাহলে নিপাতনে সিদ্ধ যদি তৈরস্বীকার দিয়ে হয় তাহলে মূল শব্দ কি তৈরস্বীকার? তাহলে তো নিয়মই হয়ে গেল, এটা তো আর নিয়মের ব্যতিক্রম হইল না। কথা আশা করি বুঝাইতে পারছি। সুতরাং এটা কয়তর স্বীকার হবে, এবং আগেরগুলো ওই যে অন থাকলে অনট হবে, কয়ত ত থাকলে আমরা কয়ত দিব, এটাই হবে। কথা কি ক্লিয়ার? চলেন আমরা 4 নম্বর পয়েন্টে যাই। এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, এক লাইনের দেখেন, যদি চাও গীতিতে সিদ্ধি তবে চাই বুদ্ধি ও শক্তি। অর্থাৎ এই যে গীতি, সিদ্ধি, বুদ্ধি, শক্তি, এই চারটা হচ্ছে কি নিপাতনে সিদ্ধ কৃত প্রত্যয়ের উদাহরণ। এবার চলেন আমরা পরের পয়েন্টে যাই, 4 নম্বর নিয়ম। ওকে, বয়জফলা থাকলে হবে তব্য। বয়জফলা থাকলে কি হবে? তব্য। যেমন দেখেন এই যে কর্তব্য, বক্তব্য, দাতব্য, গন্তব্য, মন্তব্য, ধর্তব্য, দ্রষ্টব্য, স্থাতব্য, গঠিতব্য, জ্ঞাতব্য, অনেক শব্দ আছে, আরও অনেক শব্দ আছে তব্য দিয়ে, বা লাস্টে বয়জফলা আছে এরকম। এখন আসেন, আমি বয়জফলা বলেছি, অনেকে তব্য বলে, সেটাও হয় তব্য বলে, আমি তব্য স্পেসিফিক দিই নেই, শুধুমাত্র বয়জফলা দিয়েছি কারণ এই যে দ্রষ্টব্যের কারণে। দ্রষ্টব্যে তো আর তব্য নাই, দ্রষ্টব্য হচ্ছে টব্য, এই কারণে আমি তব্য দিইনি। তবে অনেকে তব্য বলে, বাকি সবগুলোর ক্ষেত্রেই তব্যই আছে। তো এইভাবে বললেও হবে, ওইভাবে বললেও হবে, কোনো সমস্যা নাই। তব্য থাকলে তব্য অথবা বয়জফলা থাকলে তব্য হবে, কোনো সমস্যা নাই। এখন দেখেন শব্দের শেষে যদি তয়জফলা মানে বয়জফলা থাকে তাহলে কি হবে? তব্য। যেমন কর্তব্য, এটা মূল ধাতুটা কি? ক্রি, ক্রি, তাহলে ক্রি যোগতব্য। তাহলে বক্তব্য কি হবে? বচ যোগতব্য, দাতব্য দা যোগতব্য, গন্তব্য গম যোগতব্য, মন্তব্য মন যোগতব্য, ধর্তব্য ধৃ যোগতব্য, দ্রষ্টব্য দৃশ যোগতব্য। কি খুব কঠিন ভাই? খুব কঠিন? সহজ জিনিস, বাট এইভাবে আমাদেরকে কেউ পড়ায় নাই, দ্যাটস দ্য পয়েন্ট। কথা কি ক্লিয়ার? খুবই সহজ জিনিস। ওকে, এরপর আছেন এরকম আর কি হতে পারে, যেমন দেখেন যে সেবিতব্য, ভবিতব্য, স্মর্তব্য, চিন্তিতব্য, দ্যাটস ইট, শেষ। এরকম নিয়ম নম্বর 5-এ চলে যাই, খেয়াল করেন। নিয়ম নম্বর 5 হচ্ছে অন্ত। অন্ত থাকলে অন্তই হবে। যেমন কি, যেমন দেখেন এই যে চলন্ত, ভাসন্ত, ডুবন্ত, উড়ন্ত, পড়ন্ত, ফুটন্ত, জিয়ন্ত, জ্বলন্ত, তারপর হচ্ছে উঠন্ত, নাচন্ত, যা আছে অন্ত থাকলে অন্তই হবে। যেমন কি ভাই? যেমন মনে করেন আমরা চলন্ত তাহলে চলযোগন্ত, ভাসন্ত ভাসযোগন্ত, যদি বলি ডুবন্ত ডুবযোগন্ত, উড়ন্ত উঠযোগন্ত, পড়ন্ত পর্যগন্ত, ফুটন্ত ফুটযোগন্ত, এইরকম। ওকে, এরকম ঝুলন্ত বাড়ন্ত যা আছে সব। কনসেপ্ট ক্লিয়ার? আমরা চলে যাই পরের পয়েন্টে। ওকে, নিয়ম নাম্বার 6 ও 7 দুইটা একসাথে, খেয়াল করেন। 6 নম্বর নিয়মটা কি? মান থাকলে হবে সানচ। বলেন মান থাকলে কি হবে? সানচ। ওকে, এখন প্যাচটা কোথায়? আধুনিক বাংলা বিধানে মান থাকলে মান হবে এটাই বলা, তবে ব্র্যাকেট দিয়ে আবার সানচ দিয়ে দিছে। সো এই কারণে অনেকে বলেন যারা আধুনিক বাংলা বিধান, ওই যে ত, কয়, ত, দয়, দ, মূর্ধন্য ষ, ট, এগুলো থাকলে তই হবে, আবার তৈরস্বীকার, কয়তরস্বীকার, এটা থাকলে কয় তৈরস্বীকার হবে না, তৈরস্বীকারই হবে। তারাও কিন্তু দেখবেন মান থাকলে সানচ পড়ায়, মান থাকলে মান পড়ায় না, মান থাকলে সানচ পড়ায়। তাহলে মান থাকলে যদি সানচই হয়, এক্ষেত্রে আমি কেন সংস্কৃতটাকে প্রেফার করছি ভাই? কি লজিক কি? সো মান থাকলে সানচ, আবার মনে করেন প্রকৃতি প্রত্যয়ের তদ্ধিতের ক্ষেত্রে মান থাকলে মতুব হবে। যাই হোক, এটা নিয়ে আমরা তদ্ধিতে যখন আলোচনা করবো তখন দেখবো। তো মান থাকলে হচ্ছে সানচ, যেমন দেখেন চলমান, দৃশ্যমান, দীপ্যমান, বর্ধমান। সো তারপরে এটা কি হবে? চল যোগ সানচ, দৃশ্য যোগ সানচ, দীপ যোগ সানচ, বৃদ্ধ যোগ সানচ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এগুলো কি? মান থাকলে সানচ হবে। 7 নম্বর পয়েন্টে কি? ত্র থাকলে ত্রয়ই হবে, অর্থাৎ শব্দের শেষে যদি ত্রয় মানে ত্র থাকে তাহলে প্রত্যয়টাও ত্রয়ই হবে। যেমন দেখেন নেত্র, ক্ষেত্র, গাত্র, শ্রোত্র, এগুলো কি হবে? নিযোগত্র, ক্ষিযোগত্র, শ্রুযোগত্র, গাযোগ, গমযোগত্র, দ্যাটস ইট। ওকে, তাহলে এগুলো কি? এগুলো গেল হচ্ছে আমাদের 6 এবং 7 নম্বর নিয়ম। এবার আসেন 8 নম্বর নিয়ম। ওকে, 8 নম্বর নিয়মটা কি? অক থাকলে হবে নক। বলেন অক থাকলে কি হবে? নক। ওকে, অক থাকলে হবে নক। সো এটাও দেখবেন ওই আধুনিক বাংলা বিধানে দেখা আছে অক থাকলে অকই হবে, তবে ব্র্যাকেটে লেখা নক। আবার অনেক সময় ব্র্যাকেটে লেখাও থাকেও না। ওকে ফাইন। তো যাই হোক, আমরা সংস্কৃত প্রত্যয়টাকে বেশি প্রাধান্য দিব, অর্থাৎ সংস্কৃত রূপটাকে বেশি প্রাধান্য দিব, অর্থাৎ অক থাকলে হবে নক। অক থাকলে কি হবে? নক। আচ্ছা, যেমন দেখেন কারক, দর্শক, সারক, জনক, শিক্ষক, মূলক, গ্রাহক, চালক, পাচক, বাহক, ইত্যাদি 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 অনেক আছে। এখন এগুলোর মূল ধাতুটা কি? কারক ক্রিযোগ নক, দেন হচ্ছে দর্শক দৃশযোগ নক, সারক শ্রীযোগ নক, জনক জনিযোগ নক, শিক্ষক শিখ যোগ নক, মূলক মূর্যোগ নক, এরকম যা আছে সব। যেমন কি আছে? যেমন মনে করেন যে নায়ক, গায়ক, সেবক, পালক, নাশক, নিন্দক, লেখক, হিংসক, রোধক, ধারক, যা আছে সবগুলোর ক্ষেত্রে কি হবে? অক থাকলে নক, দ্যাটস ইট। কনসেপ্ট ক্লিয়ার? অক থাকলে নক। ওকে, চলেন পরের পয়েন্টে যাই। 9 নম্বর নিয়ম দেখেন, অয় থাকলে হবে অল। অয় থাকলে কি হবে? অল। ওকে ফাইন। অথবা অ, অথবা অ। এখন যারা আধুনিক বাংলা বিধান অনুসারে পড়েন তাদের মতে হচ্ছে অ থাকলে মানে অয় থাকলে অ হবে, বাট সংস্কৃত রূপটা হচ্ছে অল। যেমন দেখেন জয়, জিযোগল, ভয়, ভিযোগল। আচ্ছা, কোন কোন শব্দের শেষে অয় আছে এটা দেখি। জয়, ভয়, ক্ষয়, নিচয়, বিজয়, বিনয়,
ওকে, এখন দেখেন এগুলোর প্রত্যয়টা কি, মানে জিযোগল, ভিযোগল, খিযোগল, তারপর হচ্ছে নিচ যোগল, তারপর হচ্ছে বিজয় হচ্ছে বিযোগ জিযোগল, বিনয় হচ্ছে বিযোগ নিযোগল। এখন এই ক্ষেত্রে আপনার একটা প্রশ্ন আসতে পারে, স্যার এই যে বিজয় আর বিনয়ের বিশ্লেষণটা আবার এরকম কেন? বিকজ এখানে বিটা হচ্ছে অ্যাকচুয়ালি উপসর্গ আর মূল শব্দটা হচ্ছে জয়। তো এখানে খেয়াল করেন জয়ের যে আমরা বিশ্লেষণটা করেছি জিযোগল, সেটাই কিন্তু এখানে হয়েছে জিযোগল, আর উপসর্গটা আগে বসে গিয়েছে। ঠিক সেইমভাবে নয় যদি বলে, নয়ের বিশ্লেষণ বলে তাহলে এটা হচ্ছে নিজগল, কিন্তু বিনয় যদি বলে তাহলে বিটা হচ্ছে উপসর্গ, বিযোগ নিজগল। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, কিন্তু একটা আছে ব্যতিক্রম। তো ব্যতিক্রমটা কি? সেটা হচ্ছে বধ, মানে হঞ্জগল, অর্থাৎ এই শব্দের শেষে অয় উচ্চারিত হয় নাই, তারপরও অল প্রত্যয় হবে। আর আমরা জানি মানে হত্যা, তারপর হচ্ছে হন্তা, ঠিক আছে, তারপর হচ্ছে ঘাতক, এগুলো সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে হন। ওকে, তাহলে খেয়াল করেন বধ সংক্রান্ত বধ, ঠিক আছে, এগুলো সবগুলোর জন্য মূল ধাতুটা হচ্ছে হন। তাহলে খেয়াল করেন হন যোগ অল, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে বধ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে চলে যাই আমাদের পরবর্তী পয়েন্টে, 10 নম্বর নিয়ম। ওকে, 10 নম্বর নিয়মটা কি? আচ্ছা, সেটা হচ্ছে তা বা ত্রি, তা বা ত্রি। আচ্ছা, তা বা ত্রিটা কি খেয়াল করেন, শব্দের শেষে যদি তা বা ত্রি থাকে তাহলে প্রত্যয় হবে ত্রিচ, প্রত্যয় কি হবে? ত্রিচ। আচ্ছা, ব্যাপারটা খেয়াল করেন, ত্রি থাকলে ত্রি হবে, এটা নিয়ে ডাউট নাই, ত্রি থাকলে ত্রি হবে, কিন্তু তা থাকলে এটা বেস্ট অ্যান্সারটা হচ্ছে ত্রিচ। যদি ত্রিচ না থাকে তাহলে তা দিবেন। কথা কি ক্লিয়ার? চলেন দেখি আমরা, কর্তা, ভর্তা, মাতা, পিতা, দাতা, শ্রোতা, নেতা, ক্রেতা, এরকম অনেক শব্দ আছে। ওকে ফাইন, এখন তাহলে কর্তা আকার আছে, তা আছে, সবগুলোতে তা আছে, তাহলে তা আছে, মূল ধাতুটা হচ্ছে ত্রিচ, তার মানে কর্তা ক্রিযোগ ত্রিচ, ভর্তা ভ্রিযোগ ত্রিচ, মাতা মাযোগ ত্রিচ, পিতা পাযোগ ত্রিচ, দাতা দাযোগ ত্রিচ, শ্রোতা শ্রুযোগ ত্রিচ, নেতা ক্রেতা। আশা করি ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার, সবগুলোতে ত্রিচ হবে। তবে হ্যাঁ, অপশনে যদি ত্রিচ না দেখেন তাহলে সেখানে আপনি তা দিলেও হবে, কোনো সমস্যা নাই। কনসেপ্ট ক্লিয়ার? তবে ব্যতিক্রম দেখেন একটা আছে, সেটা হচ্ছে যোদ্ধা। এখন যোদ্ধা কেন ব্যতিক্রম সেটা একটু বলে দিচ্ছি। খেয়াল করেন, আমরা একটু আগে পড়েছিলাম 2 নম্বর নিয়মে দয় ধ কয় ত এগুলো থাকলে হবে কয় ত। 3 নম্বর নিয়মে পড়েছি দয় ধয় রস্বীকার, কয়তে রস্বীকার থাকলে হবে কয়তে রস্বীকার। তাহলে সেই অনুযায়ী দয় ধয় আকার থাকলে এটা হওয়ার কথা ছিল কয় তয় আকার, কিন্তু তা না হয়ে হয়েছে ত্রিচ, অর্থাৎ যুদ্ধ যোগ ত্রিচ বা যুদ্ধ যোগ তা, মানে ত্রিচ থেকে তা হয়েছে পরে। তাহলে যুদ্ধ যোগ ত্রিচ এটা বেস্ট অ্যান্সার, না থাকলে যুদ্ধ যোগ তা এটা বেস্ট অ্যান্সার। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে যোদ্ধা এটা হচ্ছে ব্যতিক্রম, এই ত্রিচের রুলস অনুসারে ব্যতিক্রম। এবার আসেন তাহলে আমরা পরবর্তী নিয়মে চলে যাই, 11 নম্বর নিয়ম। ওকে, 11 নম্বর নিয়ম এবং আমাদের আজকের ভিডিও লাস্ট নিয়ম। তাহলে খেয়াল করেন, জ বা জফলা থাকলে কি হবে? জ বা জফলা থাকলে সেক্ষেত্রে হবে জ বা ঘ্যান। অনেকে দেখলাম এটা ঘ্যানের পরিবর্তে স্ন দিয়ে পড়ায়, তবে মাথায় রাখবেন, অর্থাৎ মূর্ধন্য প্লাস মূর্ধন্য যে যুক্ত ব্যঞ্জন রূপটা রয়েছে সেটা দিয়ে পড়ায়, সেটা তদ্ধিতের ক্ষেত্রে হবে, কৃত প্রত্যয়ের ক্ষেত্রে না, সেটা হবে তদ্ধিতের ক্ষেত্রে। কথা কি ক্লিয়ার? জ বা জফলা থাকলে সেটা হবে স্নয় জফলা, কিন্তু সেটা কখন? সেটা হচ্ছে তদ্ধিতের ক্ষেত্রে। ওকে, এইখানে না। ওকে, যেমন দৈত্য দ্বিতীয় যোগ স্নয় জফলা, এটা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে, কৃত প্রত্যয়ের ক্ষেত্রে না। কৃত প্রত্যয়ের ক্ষেত্রে হচ্ছে জ বা জফলা থাকলে সেটা হবে জ বা ঘ্যান, ঘ্যান হবে। ওকে, যেমন কি দেখেন, যেমন কার্য, দৃশ্য, সহ্য, হাস্য, ধার্য, বাচ্য, গম্য, পাঠ্য, লভ্য, দীপ্য, অনেকগুলো শব্দ আপনি দেখছেন। ওকে, এখন দেখেন কার্য লাস্টে কি আছে? জ আছে, তার মানে ক্রিযোগ জ অথবা ক্রিযোগ ঘ্যান, দৃশ্য দৃশ্যযোগ জ বা দৃশ্যযোগ ঘ্যান, এরকম সহ্য সহযোগ জ, হাস্য হাস্যযোগ জ, ধার্য ধৃযোগ জ, বাচ্য বসযোগ জ, পাঠ্য পটযোগ জ, তারপর হচ্ছে লভ্য লভযোগ জ, গম্য গমযোগ জ, দীপ্য দীপিযোগ জ। এই হচ্ছে আমাদের প্রকৃত প্রত্যয়ের বেসিক রুলস। আশা করি এখন মোটামুটি আপনারা একটা নিয়মের মধ্যে চলে আসছেন, একটা টেকনিকের মধ্যে চলে আসছেন যে আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা এতদিন যেভাবে পড়েছি সেভাবে না পড়ে আমরা কি থাকলে কি হবে এই বিষয়টা দিয়ে আমরা পড়তে পারি। দ্যাটস ইট। আমরা যদি গুণ বৃদ্ধি ইত্যাদি নিয়ম দিয়ে পড়ি তাহলে মোস্ট অফ দ্য টাইম আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আমরা প্যাচ লাগাই দিই অনেক নিয়ম। সেই কারণে আমরা যদি এভাবে পড়ি তাহলে আমাদের কিন্তু সহজেই আমরা ধরতে পারবো। এখানে লক্ষণীয় বিষয় বলতে একটা কথা আছে, তো লক্ষণীয় বিষয়টাকে একটু খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। যোগ্য এটার মূল ধাতু হচ্ছে, মানে এটার প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণটা হচ্ছে জুজ যোগ জ। এটা আমি 2-3টা বইতে পেলাম, জুজ যোগ জ। তো এটা কিন্তু জুজ যোগ জ এটা হবে না। আপনি যদি আধুনিক বাংলা অভিধান খুলেন, এটার যোগ্যর মূল ধাতুটা দেওয়া আছে যোগ, যোগ্যর মূল ধাতুটা কিন্তু যোগ। এবং এই জন্যই আমি বলেছিলাম দেখেন, এই যে মানে যোগ করা সংক্রান্ত সব কিছু থাকলেই জুজ হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এরকম দিয়ে অনেক জায়গায় আপনি দেখবেন যে মানে এই যোগ্য এটাও লেখা আছে, ঠিক আছে? তো যোগ্য কিন্তু আসলে হবে না, এটা হচ্ছে যোগ্যর মূল ধাতুটা হচ্ছে যোগ যোগ জ, এবং এটা তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয় না, এটা কৃত প্রত্যয়ই না। কিন্তু অনেক কৃত প্রত্যয়ের উদাহরণের মধ্যে আমি দেখেছি এই যে জফলা আছে, মানে অ্যাকচুয়ালি জফলা থাকলে পেঁচ লাগার এরকম আরেকটা ভুলের উদাহরণ আমি পেয়েছি যে নাব্য, এটাও বলিনি একসাথেই বলি। নাব্য, নাব্য হচ্ছে দেখবেন দেওয়া আছে নৌ যোগ জ,
কি দেওয়া আছে নৌ যোগ জ। এখন চিন্তা করেন তো ভাই নৌ এটা কি কোনো ক্রিয়া মূল? নৌ তো পুরো একটা মানে মূল শব্দ। সো তার মানে এটা কিভাবে কৃত প্রত্যয় হয়? ডেফিনেটলি না, এটা নৌ যোগ জ হবে, অর্থাৎ ধাতু চিহ্নটা হবে না। এবং সহজ কথা, এটা আসলে কোনো কৃত প্রত্যয়ই না। এবং আমি কৃত প্রত্যয়ের উদাহরণের মধ্যে অনেক জায়গায় অনেক বইতে ৩-৪টা বইতে এই যোগ্য এবং নাব্য এই দুটাকে পেয়েছি কৃত প্রত্যয়ের মধ্যে। এবং এটা পাওয়ার একটা কারণ রয়েছে, কারণটা হচ্ছে আমি জানি, সেটা হচ্ছে এই জ বা জফালা এটা তদ্ধিত প্রত্যয়ও হতে পারে, এটা কৃত প্রত্যয়ও হতে পারে। এই কারণে হয়তো বা মুদ্রণ ভুলের কারণে এই ব্যাপারটা হয়ে গিয়েছে। অর্থাৎ কৃত প্রত্যয়ের মধ্যে এই যোগ্য এবং নাব্য উদাহরণ দুটি চলে এসেছে। অ্যাকচুয়ালি এই দুইটা কৃত প্রত্যয় না, এই দুইটা অ্যাকচুয়ালি তদ্ধিত প্রত্যয়। কথা কি বুঝতে পারছেন? এটা কৃত প্রত্যয় না। আর যোগ্যর মূল ধাতুও যুজ না, মূল ধাতুটা হচ্ছে যোগ এবং এটা মূল শব্দ। আবার নাব্য এটার মূল শব্দটা হচ্ছে নৌ, এটা মূল শব্দ এবং এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, 11টা নিয়ম আমরা আলোচনা করেছি। এবার আমরা চলে যাব আমাদের প্রকৃতি প্রত্যয়ের বেসিক থিমটায়, মানে লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি ভিডিওর। তো একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু বারবার বলেছি, ভিডিও শুরুর আগেও বলেছি, ধাতু অনেকগুলো আছে মূল বইতে 57টার মতো, আমি এখানে 23টা উল্লেখ করেছি। প্রত্যয় অনেকগুলো আছে, প্রায় 20টার মতো নিয়ম আছে, আমি 11টা উল্লেখ করেছি। সো এখন এই যে 20টা মানে প্রকৃতি প্রত্যয়ের নিয়ম, মানে প্রত্যয়ের নিয়ম আছে, আমি 11টা উল্লেখ করেছি। এর মধ্যে কিছু কিছু প্রত্যয় দেখবেন যে পরিবর্তন হচ্ছে, কিছু কিছু প্রত্যয় পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ শব্দের শেষে যা আছে প্রত্যয় সেটাই হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এটা হচ্ছে। যেমন অন্ত, অন্ত থাকলে অন্তই হয়। চলন্ত, বাড়ন্ত এগুলোর ক্ষেত্রে কী হয়েছে? ওই যে চলযোগন্ত, বাড়যোগন্ত, উড়যোগন্ত, উড়ন্ত, পটযোগন্ত, পঠন্ত, এরকম। আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, যেমন মান থাকলে সানচ, যেমন চলমান চলযোগ সানচ, দীপ্যমান দীপযোগ সানচ, এরকম। তাহলে পরিবর্তন হয় কিছু কিছু ক্ষেত্রে, পরিবর্তন হয় না কিছু কিছু ক্ষেত্রে। তো এখন আমরা পরিবর্তন হয় যে সকল কৃত প্রত্যয়ে সেই প্রত্যয়গুলোর একটা লিস্ট করে ফেলবো। কেন? বিকজ আমি বারবার বলেছি, কৃত প্রত্যয়ের ক্ষেত্রে বা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে প্রত্যয় ইজ নট এ বিগ ফ্যাক্ট। প্রকৃতিটা হচ্ছে মেইন, প্রকৃতিটা হচ্ছে মেইন। যদি প্রকৃতি ঠিক থাকে তাহলে প্রত্যয়টা আপনি যদি নাও পারেন, শব্দের শেষে যা আছে তাই বসাই দিলে তাও হবে, কোনো সমস্যা নাই। কথা কি ক্লিয়ার? সো সেক্ষেত্রে আপনার এই পরিবর্তনশীল প্রত্যয় কোনগুলো, এইগুলো একটু মাথায় রাখতে হবে। সেগুলো একটু খেয়াল করেন, দেখেন অন থাকলে হবে অনট বা অন, তো এক্ষেত্রে অনটটা বেশি প্রাধান্য পাবে। দেন হচ্ছে অক থাকলে নক, দেন হচ্ছে অয় থাকলে অল, দেন হচ্ছে মান থাকলে হবে সানচ, দেন হচ্ছে তা থাকলে হবে ত্রিচ, দেন ত কয়ত দয়ধ মূর্ধন্য সেটাও থাকলে হবে কয়ত, দেন তৈর শিকার কয়তর শিকার দয়ধর শিকার মূর্ধন্য সেটার শিকার থাকলে হবে কয়তর শিকার। তবে এই যে লাল রঙের চিহ্নিত ধাতুগুলো দেওয়া আছে এগুলো না থাকলে কিন্তু তখন এটাই হবে। কথা কি ক্লিয়ার? তবে এটা থাকলে এই পাশেরটাকে আমরা বেস্ট মানে হিসেবে ধরবো। তো এগুলো হচ্ছে সংস্কৃত রূপ, আর এগুলো হচ্ছে সংস্কৃত রূপ না। আচ্ছা, এখন এখানে খেয়াল করেন, এখানে আবার আলাদা করে দুটো দিয়েছি। আলাদা করে কেন দুটো দিয়েছি? ই তো থাকলে ত হবে, মানে এটা কিন্তু একটাই রূপ কিন্তু তারপর আলাদা দিয়েছি কেন? কারণ হচ্ছে মানে এটা রূপটা তো চেঞ্জ হয়েছে, সেই জন্য ইতো থাকলে তো আর ইতো বসায়নি, তই বসেছে, অর্থাৎ পরিবর্তনশীল প্রত্যয়। এই কারণে অর্থাৎ দীর্ঘই থাকলে হবে ইন, দীর্ঘ থাকলে ইন হবে। যেমন শ্রমী, শ্রম যোগ ইন, ঠিক আছে? তারপর হচ্ছে পাই, পা যোগ ইন, দায়ী, দা যোগ ইন। ওকে, এই যে এই রুলসটা আমি আলোচনা করিনি, জাস্ট এখানে দেখাই দিলাম। সো এই ছিল আমাদের আজকের মতো আলোচনা কৃত প্রত্যয় সম্পর্কিত। নতুন কোনো আলোচনা নিয়ে আবারও দেখা হবে। তবে যাওয়ার আগে আরেকবার একটি অনুরোধ করছি, সেটা হচ্ছে আমাদের এই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য ব্যাকরণকে বা বাংলাকে সবার নিকট সহজভাবে উপস্থাপন করা। কিন্তু সেটা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। সো আপনারা সবাই যদি ভিডিও থেকে সামান্যতম কিছু শিখে থাকেন, যদি টেকনিকগুলো ভালো লেগে থাকে, ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকা শক্তি। তাই সাথে থাকবেন, ইনশাআল্লাহ নতুন কোনো টেকনিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।